রাজনীতিবিদ। ডক্টর মালিক, জি, যেভাবে আপনি বললেন যে অতি কথনের মাত্রা এবং সাম্প্রতিক সময়ে অতি কথনের পরিণামও আমরা দেখছি, যে এমনি তো আমাদের রাজনীতিতে আমরা আশা করছি যে একটা গণবিস্ফোরণ হবে, কিন্তু বিরোধী দল কিংবা অন্যান্য ভাবে কিন্তু এটা চোখে পড়ছে না। কিন্তু দেখেন সরকারের ভেতরের যে বিস্ফোরণ ঘটছে এটা কিন্তু জনবিস্ফোরণের চেয়ে ভয়ানক হচ্ছে। যে দেখেন কদিন আগে এইচ.টি. ইমাম সাহেব যে কথাটা বললেন, সাংঘাতিক বিষয় বললেন, যে সেখানে পুলিশ প্রশাসন, মোবাইল কোর্ট এগুলাকে উনি রিক্রুট করেছেন ইলেকশনের আগে। 500 উপজেলায় উনি কিন্তু রিক্রুট দিয়েছেন, যারা উনার ভাষায় যে তারা বুক পেতে নিয়েছে ছাত্রলীগের ছেলেরা। এই যে প্রধানমন্ত্রীকে জড়িয়ে উনি যে কথাটা বললেন, এটা তো আমাদের সাংবিধানিক ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। যে সংবিধান অনুযায়ী আপনার পাবলিক সার্ভিস কমিশন সেখানে মেধার ভিত্তিতে হবে, কিন্তু এখানে এইচ.টি. ইমাম যেটা বললেন যে কোটা পদ্ধতি করলেন এবং 100% ছাত্রলীগ কোটা, তাহলে তো আপনি পাবলিক সার্ভিস কমিশনটাকেই অস্তিত্বকে চ্যালেঞ্জ করছেন। এবং ইলেকশন কমিশনকে যেভাবে উনি বলছেন আমরা যেভাবে রিক্রুট করেছি এবং তারা যেভাবে বুক পেতে নিয়েছে, সেখানে তো আপনি ইলেকশন কমিশনকে ইমামাচল কমিশন বানিয়ে ফেলেছেন। যে ইলেকশন কমিশনের পার্ট 7 অফ দ্য কনস্টিটিউশনের কোন অস্তিত্বই নেই। এটা তো সাংবিধানিক ভাবে শুধু সংবিধান লঙ্ঘন করেননি, বর্তমান সংবিধানের 7 কতে উনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। এবং শুধু তাই না, উনি যেটা বলছেন যে ওই সময়ে উনি যেভাবে নীল নকশা করেছেন ওনার কথা অনুযায়ী, কারণ সেই সময় ইলেকশনের ইমামতি তো উনি করেছেন, নির্বাচনের ইমাম তো উনি ছিলেন, কারণ ইলেকশনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান উনি ছিলেন। এবং উনার ইমামতিতে যে নির্বাচনটা হয়েছে সেখানে অনেক হত্যা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক জ্বালা পোড়া হয়েছে। এটা যদি তার নীল নকশার মধ্যে থাকে তাহলে তো ওনাকে অ্যারেস্ট করে এখন রিমান্ডে নেওয়া উচিত, যে ওনার থেকে তথ্য বের করা উচিত যে আপনি কি কি পরিকল্পনা করেছিলেন, না হলে এত মানুষ কিভাবে মারা গেছে। উনি তো ইমাম সাহেব তো শুধু নিজের জুব্বাই খুলেননি, এতে উনি কিন্তু দলকে বিবস্ত্র করে দিলেন। এই যে কথার যে পরিপ্রেক্ষিত, এই কথা মানুষ কথা বলে না, যে কথায় আছে যে গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা। এই কথার শত্রুতা এমন হয়ে গেছে, এখন উনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না, আমার সাংবাদিক দোষ দিচ্ছেন যে আমার কথাকে খণ্ডিত করা হয়েছে। দেখেন, হাতির দাঁত একবার বের হয়ে গেলে সেটা ঢোকানো যায় না। একটা কথা যখন বের হয়ে যায় এটাকে তো রিটার্ন করার কোনো সুযোগ নেই। এটা 2014 সন, এখানে 100টার মতো মিডিয়া এটাকে রেকর্ড করেছে। এটা আপনাদের যে কোনো আর্কাইভে গেলেই এটাকে আপনি এখনো ইউটিউবে আপলোড করলে এটাকে পাবেন। তো এই যে তার প্রেক্ষিতে যে জঞ্জাল তারা সৃষ্টি করছে, অর্বাচীনের মতো, এখন অর্বাচীন শব্দটাও জুড়ে গেছে আমাদের রাজনীতিতে, যে অর্বাচীন দেশে অর্বাচীনময় কথাবার্তা, আমরা সবাই এখন অর্বাচীন সাগরে ভাসছি। যে এই যে কথাবার্তা তোকে খেয়েও তারা হারিয়ে ফেলেছে। যে একটা ছেলে, বাচ্চা ছেলে তার দাদাকে জিজ্ঞেস করছে যে দাদা তুমি বিয়ে করেছো? তো এরকম কথাবার্তা বলছে। আমাদের দেখেন কদিন আগে অর্থমন্ত্রী বললেন যে ঘুষকে এখন উনি বলছেন যে এটা অবৈধ কিছু না, কিন্তু ঘুষ তো আমাদের ধর্মীয় ভাবে হারাম। এবং আমাদের রাষ্ট্রের আইনে ফৌজদারি দেখা দ্বন্দ্বযোগ্য অপরাধ, ওটাকে উনি বলেছেন স্পিড মানি, যে ঘুষ ছাড়া আমাদের চলেই না, এমন এক বাস্তবতা। তাহলে উনি আগামী অর্থ বছরের বাজেটে একটা ঘুষ বরাদ্দ করুক, ঘুষ বাজেট করুক, কিংবা একটা আপনার স্পিড মানি রেগুলেটরি কমিশন করুক, যে ঘুষ কোন পদ্ধতিতে, কি প্রকারে, কি আকারে দিবে, এটার চাহিদা কি থাকবে, বাস্তবতা কি থাকবে। আর যারা সাধারণ মানুষের তো ঘুষ দেওয়ার সামর্থ্য নাই। আপনার কাছে পয়সা আছে, আপনি কাজ করিয়ে নিচ্ছেন, আমার তো নাই, আমি কোথায় যাব? তাহলে আমাদের জন্য, যাদের সঙ্গতি নেই তাদের জন্য একটা সুদমুক্ত স্পিড মানি লোন প্রকল্প করা উচিত। কিছু তো একটা করা উচিত। আপনি একটা বৈধতা দিবেন সরকারের, আর কোনো ফাউন্ডেশন দিবেন না। সবচেয়ে ভয়ানক যে কথাটা বললেন, যেমন দেখেন কদিন আগে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, ওনার নাম প্রমোদ মানকিন, ওনার কেউ চিনত না, কারণ ওনার যে মন্ত্রী রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলী, উনি এমন সেলিব্রিটি হয়ে গেছেন সেখানে কিন্তু প্রতিমন্ত্রীকে কেউ চেনে না। এখন উনি চিন্তা করেছেন যে মহসিন আলীকে মারার জন্য তার চেয়ে বড় একটা কথা বলতে হবে, এবং তার সব কথার বাঘ এই মন্ত্রীদের কাজই হচ্ছে যে গালাগালিজ করা, আর কিছু না। তো উনি তখন বললেন যে না, যে জয় বাংলা না বলবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। সাংঘাতিক কথা। জয় বাংলা না বললে দেশ থেকে বের করে দিবে। তাহলে আমাকে সব কথা বলার পর আল্লাহ হাফেজ না বলে আপনার সাথে এখন জয় বাংলা বলতে হবে দেশে থাকতে হলে?
আমি ওকালতি করতে হলে সমস্ত পিটিশন আরজি লেখার পর আমাকে জয় বাংলা বলতে হবে, না আমি দেশে থাকতে পারবো না। সেটি তো আর আপনি বলেনি যে আপনি আল্লাহ হাফেজ বলবেন না, আপনি কথা বলছি জয় বাংলা আল্লাহ হাফেজ দিয়ে শেষ করলেন। ওনার চোখে অ্যাকচুয়ালি ওনার চোখে গ্যাস্ট্রিক হয়েছে, মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়, ওনার চোখে গ্যাস্ট্রিক হয়েছে। উনি সংবিধান সপ্তদশ সংশোধনী হয়নি এখনো, কিন্তু সপ্তদশ সংশোধনীর অনুচ্ছেদ উনি বলে দিয়েছেন যে অনুচ্ছেদটা হবে যে যাহারা জয় বাংলা না বলিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে থাকিবার জন্য যোগ্যতা অর্জন করিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে, তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তো থাকতে হলে যদি আপনার জয় বাংলা বলতে হয়, যোগ্যতা থাকতে হয়, তাহলে আপনি সংবিধান সংশোধন করেন। আর উনি আগেই তো এটা বলে ফেললেন। অ্যাকচুয়ালি আসলে হয়ে গেছে কি, দেখেন দিন দিন কিন্তু সাপের সংখ্যা কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। সাপ কমে যাচ্ছে মানেটা কি, যে মানুষের ভেতরটা কিন্তু সাপময় হয়ে যাচ্ছে। এই যে মানুষকে ছোবল দেয়া, মানুষকে কটাক্ষ করা, তির্যক ভাষায় গালাগালি করা, এ কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির ইদানিং সময়ে ভয়ঙ্কর অপরাধ। একজন আরেকজনকে যেভাবে দংশন করছে, কি আপনি একদিকেই দেখছেন? না, দুই দিকে, সমস্ত দিকে। এটা একটা রেফারেন্স যা আসলো সেটি একদিকেই, আমি যেভাবে দুদিক থেকেই যেটা বলছি সব দিকে আলোচনাটা নিয়ে আমি দায়িত্বশীলদের কথা বলছি, যারা সরকারে আছেন। দেখেন সাপ তো বিষাক্ত না, আমরা সাপকে বলি বিষধর, আবার খাবার জিনিসকে বলি সব সাপ বিষধর নয়, যেগুলো হয় সেগুলোকে আমরা বলি বিষধর। কিছু বিষধর, কিছুর মধ্যে বেশি খাবার যেটা থাকে খাওয়াকে কিন্তু আমরা বিষধর বলি না, বিষাক্ত বলি। কিন্তু বিষধর এবং বিষাক্ত একসাথে শুধু এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের নেতাদের মুখে। তারা মনের ভিতরের বিষটাকে একসাথে করে বিষধর এবং করে যখন ছোবল দেয়, তখন কিন্তু তার দলেরও শুধু একা ক্ষতি হয় না, দেশের জন্য একটা ভয়ানক বিপদ আসে। এই যে তারা যেভাবে দংশন করছে এবং রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে যেভাবে তারা হাসি ঠাট্টা মস্করা করছে, ইভেন ডেমোক্রেসিকে নিয়ে আজকে যেভাবে ডেমোক্রেসিকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে এক দলের মধ্যে, এটার একটা সাইকোলজিক্যাল দিক রয়েছে। এইভাবে যে দেখেন আজকে জাতীয় পার্টির দুটা গ্রুপের নেতৃত্বে কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছেন। এরশাদ সাহেবের সংসার পর্যন্ত ভেঙে গেল। কোন সংসার? এরশাদের দাম্পত্য সংসার, রওশন এরশাদ একদিকে চলে গেলেন, উনি একদিকে আছেন, অনেকদিন থেকে আলাদা বাসায় থাকছেন, স্বামী স্ত্রী যদিও আলাদা। জাসদের অর্ধেক অংশই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাদ দিয়ে এখন বৈজ্ঞানিক বাকশালে জয়েন করে বসছে। দিলীপ বড়ুয়াদের এখন সাম্যবাদী দলে এখন বোধহয় ভবঘুরের মতো আগের মতো অবস্থায় চলে গেছে। হেফাজতকে, যাও হেফাজত ছিল, তাকেও শাপলা ফুল দেখিয়ে রক্তকরবী হাতে দিয়ে ছেড়ে দিল। জামাত ইসলামের কথা আছেন, জামাত ইসলামের অর্ধেক জেলে, অর্ধেক ঘর ছাড়া পলাতক অবস্থায় আছে। বিএনপির অনেক নেতার সম্পর্কে বলা হয় যে তারা দিনে বিএনপি করে, রাত্রে আওয়ামী লীগ করে। সেটাই বলছি যে অর্ধেক দিনে বিএনপি করে, রাত্রে আওয়ামী লীগ করে, এরকমও আছে। তাহলে সরকার যেটা চেষ্টা করছে যে শুধু আপনি আইন পাশ করে বাকশান না, আপনি এমন ভাবে একদলীয় শাসনটাকে পাকাপোক্ত করে ফেলেছেন এবং একটা বৈজ্ঞানিক বাকশাল, বৈজ্ঞানিক সমাজতন্ত্র যারা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল, ট্যাঙ্কের উপরে নাচানাচি করেছিল, চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারাই কিন্তু আজকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছেড়ে বৈজ্ঞানিক বাকশালের সবচেয়ে বড় প্রবক্তা। এই যখন অবস্থা, তখন আপনি ভাষা কিন্তু সবাই এখন ভাষা দিয়েই একে অপরকে আঘাত করতে চাচ্ছে, কারণ তাদের রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক জনগণের প্রতি যে বিশ্বাস, এটা কিন্তু একেবারেই তারা এটা থেকে দূরে সরে এসছে। তারা মনে করে যতদিন আমি ক্ষমতায় থাকবো সেটাই আমার একমাত্র শক্তি। কিন্তু দেখেন, ডেমোক্রেসি ইজ নট ইম্পর্টেন্ট জিল্লুর ভাই, ডেমোক্রেসি ইজ নট ইম্পর্টেন্ট, বাট ডেমোক্রেসি ইজ এভরিথিং। ডেমোক্রেসি হলো সবকিছু। এই যে সবকিছু ডেমোক্রেসিকে তারা যেটা মনে করছে যে ডেমোক্রেসি আমরা 5 বছর পর দিতে পারলেই তো হয় একদিন, তারপর আমরা 5 বছর যা খুশি করি। দেখেন, একটা সন্তান বছরে একদিন মা দিবস করে, কিন্তু একটা মায়ের জন্য কিন্তু প্রতিদিনই সন্তান দিবস। জনগণেরও কিন্তু এক্স্যাক্টলি সেম। তাদের জন্য শুধু 26শে মার্চ স্বাধীনতা দিবস না, প্রত্যেকটা দিনই স্বাধীনতা দিবস, প্রত্যেকটা দিনই গণতন্ত্রের দিবস। আপনি একদিন আমাকে দিয়ে বলবেন স্বাধীনতা ধরিয়ে দিবেন, আমার জন্য তো প্রতিদিনই আমি স্বাধীনতা ভোগ করতে চাই, আমি গণতন্ত্র চাই, আমি কথা বলতে চাই, ভোট দিতে চাই। কিন্তু তারা যেভাবে আমাদেরকে মানে দাসের মতো করে ফেলেছে, যে আজকে কথা বললেই আপনি তথ্য প্রযুক্তি আইনে, সাইবার ক্রাইমে আপনি 7 থেকে 14 বছর জেল হয়ে যাবে। আগে
একজন এলাকার জমিদারের বাসার সামনে দিয়ে গেলে ছাতা বন্ধ করে যেতে হতো এবং জুতা খুলে যেতে হতো, কারণটা হচ্ছে নাহলে বেয়াদবি হবে। এখন যিনি মারা গেছেন তার সম্পর্কেও কিছু বলা যাবে না, তার ছবিকেও ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। শুধু তাই না, যারা আছেন, একটা বাদামওয়ালা সেও একটা কথা বলেছে, তারও বিরুদ্ধে থানায় ধরে নিয়ে গেছে। মসজিদের একজন ইমাম যে মোনাজাতে একজন সম্পর্কে বলেনি কথা, সেই জন্যই তাকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। এমনিতে তো ধর্মীয় ভাবে প্রয়াত মানুষদের নিয়ে কথাবার্তা না বলাই ভালো, শুধু জাতির পিতা বলা হয়নি দেখে। এই যে জমিদারি শাসন, এই মনোবৃত্তি থেকে তো বের হয়ে আসার নাম জন্যই তো আমরা স্বাধীনতা আন্দোলন করি। আহমেদ।